সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। 24 ঘন্টা কাজ করতে হবে প্রশাসনকে, ডেঙ্গি রুখতে একাধিক বার্তা মমতার। পুজোর আগে ঘুম কাটছে ডেঙ্গি। শুধু তাই নয়, আগামী 3 সপ্তাহে আরও বাড়বে ডেঙ্গি সংক্রমণ। রাজ্য সরকারকে সতর্ক করে চিঠি দিল কেন্দ্র। হাসপাতালে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে টিম পাঠাচ্ছে স্বাস্থ্য দপ্তর। এই প্রেক্ষিতে ডেঙ্গি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গিতে যাতে প্রাণহানি না হয় সেদিকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ডেঙ্গি মোকাবেলায় প্রয়োজনে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করতে হবে প্রশাসনকে। হটস্পটগুলি ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, সেক্ষেত্রে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ডেঙ্গি নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে শুরু হয় বৈঠকে উপস্থিত স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা। ভার্চুয়ালি উপস্থিত সব মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরাও। সেই বৈঠকেই ফোনে মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে নবান্ন সূত্র মারফত খবর। রাজ্যে ভয়ঙ্কর ডেঙ্গি, ক্রমশ লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। সরকারি মতে সংখ্যাটা 3 হলেও বেসরকারি মতে 47। হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি মোকাবেলায় ব্যর্থ তৃণমূল সরকার, এই অভিযোগ তুলে পথে নামে 2 বিরোধী দল বিজেপি ও কংগ্রেস। এদিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় বিজেপির মহিলা মোর্চা। বিজেপি সল্টলেকের পার্টি অফিস থেকে শুরু হয় মিছিল, কিন্তু স্বাস্থ্য ভবনের অদূরে গার্ডরেল দিয়ে মিছিল আটকায় পুলিশ। পাল্টা গার্ডরেল ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। দেখা যায় পুলিশকে লক্ষ্য করে বালি ছুড়ছে বিক্ষোভকারীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এদিন 13 ও 14 নম্বর বড়ই বিক্ষোভ দেখায় কংগ্রেসও। ইতিমধ্যেই ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক, যেখানে বলা হয়েছে আগামী 3 সপ্তাহে আরও বাড়বে ডেঙ্গি সংক্রমণ। নভেম্বর পর্যন্ত ডেঙ্গির প্রকোপ থাকবে। সেক্ষেত্রে রোগীর সংখ্যা বাড়লে যেন তৈরি থাকে হাসপাতালগুলো। পর্যাপ্ত টেস্ট কিট রাখতে হবে, ডেঙ্গির হটস্পট চিহ্নিত করতে হবে। ফেব্রুয়ারির মধ্যেই শেষ লোকসভা ভোট, শুভেন্দুর দাবি ঘিরে জল্পনা। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যে শুরু হয়েছে সেই কাউন্টডাউন। কিন্তু ঠিক কবে হবে এই ভোট তা এখনো স্পষ্ট নয়। তবে ভোট এগিয়ে আসতে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে জোর জল্পনা। আর সেই জল্পনার মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ দাবি করলেন শুভেন্দু অধিকারী। তার কথায় লোকসভা ভোট ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। একাধিক ইস্যুতে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ করে নিয়োগ নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব নিয়ে কথা বলেন তিনি। আর তা বলতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, চাকরি হবে না, লুট হবে। 27 কোটি টাকা আপার প্রাইমারিতে তোলা হয়েছে, 500 টাকা করে ফি নেওয়া হয়েছে, যা থেকে 27 কোটি টাকা উঠেছে। 2 কোটি টাকা পরীক্ষার জন্য খরচ হবে, বাকি 25 কোটি সুপ্রিম কোর্টে ভুয়ো শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য আইনজীবীদের পিছনে খরচ করবে বলে মন্তব্য বিরোধী দলনেতার। শুধু তাই নয়, তার আরও দাবি পরীক্ষা ডিসেম্বরে হবে, লোকসভার আগে ফল বেরোবে না, ফেব্রুয়ারির লাস্টে লোকসভার ভোট হয়ে যাবে বলে দাবি শুভেন্দু অধিকারীর। আর এহেন দাবি ঘিরেই তোড়জা, তাহলে সত্যি লোকসভা ভোট এগিয়ে আসবে। যদিও এই বিষয়ে বিশেষভাবে কিছু বলতে চাননি বিজেপি নেতা, এমনকি বঙ্গ বিজেপির তরফেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের এক নেতা বলেন, উনি তো সব জানেন, এবার লোকসভা ভোটে নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন না। আর সেটাই শুভেন্দু অধিকারী জানেন না বলেই দাবি করেছেন ওই কংগ্রেস নেতা। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী মহাজোট ইন্ডিয়া তৈরি হয়েছে। আর সেই মঞ্চে দাঁড়িয়ে লোকসভা ভোট এগিয়ে আসতে পারে বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন। এমনকি পরে নীতিশ কুমারের মুখেও একই মন্তব্য শোনা যায়, যা নিয়ে তোড়জা তুঙ্গে। আর এর মধ্যেই শুভেন্দু অধিকারীর মন্তব্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দেখছে রাজনৈতিক মহল। লোকসভায় বিজেপি কোনো ফ্যাক্টরি নয়, আরএসএসকে আটকানোই মূল উদ্দেশ্য ইন্ডিয়া জোটের। বিজেপি দলের উপর যে সঙ্গের প্রভাব রয়েছে এটা কোনো নতুন কথা নয়, কারণ গেরুয়া শিবিরের তাবড় নেতারা প্রায় সকলেই কোনো না কোনো সময় সঙ্গের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আগামী লোকসভায় বিজেপিকে হারাতে হলে যে প্রথমে আরএসএসকে আটকাতে হবে তা বিলক্ষণ বুঝতে পারছেন
নবগঠিত ইন্ডিয়া জুড়ে নেতারা। আর তাই তো বিরোধী নেতারা সাফ জানালেন, বিজেপি বা মোদি কোনো ফ্যাক্টরি নয়, ঠেকাতে হবে সংঘকে, তবেই নাকি কেন্দ্রে সরকারের পতন অনিবার্য। প্রসঙ্গত শুক্রবার কংগ্রেসের নেতৃত্বে একটি আলোচনা সভা আয়োজন করা হয় বিরোধী জোটের পক্ষ থেকে। সেখানে প্রায় 50টির বেশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দায়িত্ব দেওয়া হলো বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে প্রচারের জন্য। 20টি গণসংগঠন সামাজিক মাধ্যমে এই প্রচার চালাবে বলে সূত্রের খবর। কংগ্রেসের সাংসদ দিগ্বিজয় সিং জানান, সোশ্যাল মিডিয়ায় সংঘ পরিবার ও বিজেপির মিথ্যাচারের মোকাবিলা করতে একটি টিম তৈরি করা হবে। কিভাবে এই মিথ্যাচারের মোকাবিলা সম্ভব, দ্রুত সেই রণকৌশল ঠিক করতে হবে ইন্ডিয়া জোটকে। আগামী বছর লোকসভার আগে কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে প্রস্তুত বিরোধী রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই 28টি দল নিয়ে গঠিত হয়েছে জোট। 3টি বৈঠকও হয়ে গিয়েছে। গঠন করা হয়েছে একটি সমন্বয় কমিটি। এবার রাজ্যে রাজ্যে বিভিন্ন দলের মধ্যে আসন সমঝোতা হবে, সেখানে মূল দায়িত্ব রয়েছে এই কমিটির উপর। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, সংঘ পরিবার গণতন্ত্রের বিশ্বাস করে না, তাদের বিচারধারা এখনও 100 বছর পুরনো। কিন্তু সেই সংগঠনই বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে পরিচালনা করছে। আগে সেই সংগঠনের মোকাবিলায় সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে ইন্ডিয়া জোটের মঞ্চে আনতে হবে। লোকসভার আগে সময় বলতে 7 থেকে 8 মাস। বিজেপিও তাদের নীল নকশা প্রস্তুত করে ফেলেছে। চন্দ্রযান সাফল্য ও G20কে হাতিয়ার করে ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী দিনে আরও একাধিক প্রকল্পের উদ্বোধন হতে পারে বলে সূত্রের খবর। তাছাড়া জানুয়ারির গোড়াতেই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। সব মিলিয়ে বিজেপি বা মোদী সরকারের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়াই করতে হলে যে প্রচুর পরিকল্পনা প্রয়োজন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিরোধী নেতারা। আর সেক্ষেত্রে তাদের প্রথম নিশানা আরএসএস, পরে বিজেপি। তাই আরও একবার স্পষ্ট হয়ে গেল শুক্রবারের বৈঠকে। স্বৈরাচারী মানসিকতা পতন হবেই, মোদী সরকারকে তোপ অভিষেকের। স্বৈরাচারী মানসিকতা পতন হবেই। আগামী 2রা এবং 3রা অক্টোবর রাজধানী দিল্লির বুকে ঝড় তুলবে তৃণমূল। বকেয়া মেটানোর দাবিতে কয়েক হাজার নেতাকর্মী ধর্নায় বসবেন। আর তার আগে এভাবেই মোদী সরকারকে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ট্রেন আটকে ইডির নোটিশ দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না তাও বার্তা দেন তিনি। যদিও এহেন বক্তব্যের পাল্টা দিয়েছে বঙ্গ বিজেপিও। 100 দিনের টাকা সহ একাধিক বকেয়ার দাবিতে দিল্লিতে ধর্নায় বসার কথা রয়েছে তৃণমূলের। কিন্তু তার আগে একের পর এক জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে রেলের কাছে বিশেষ ট্রেন চেয়েও পায়নি তৃণমূল। টাকা নেওয়ার পরেও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে তৃণমূলের আবেদন। শেষ মুহূর্তে রেলের এহেন সিদ্ধান্তে চাপে পড়ে যায় তৃণমূল কংগ্রেস। যদিও শনিবার সকাল থেকে একাধিক বাসে তৃণমূল কর্মীদের দিল্লিতে পাঠানোর ব্যবস্থা হয়েছে। একদিকে যখন আন্দোলনের প্রস্তুতি তুঙ্গে, তখন ফেসবুক লাইভে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে একেবারে মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করার কথাও জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলের তরফে বিশেষ ট্রেন আয়োজন করা হয়েছিল। দিল্লির বুকে অধিকারী লড়াইয়ে সামিল হতে বহু মানুষ এসেছিল। কলকাতায় যাওয়ার কথা ছিল দিল্লিতে, কিন্তু শেষ মুহূর্তে ট্রেন বাতিল করা হয়েছে। আর তা করে আন্দোলনের অধিকার কেন্দ্র সরকার ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। এমনকি রামলীলা ময়দানে কর্মীদের থাকার ব্যবস্থা করার জন্যে দিল্লি পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু তাও অনুমতি দেওয়া হয়নি। উনি ভয় পাচ্ছেন এই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে বলেও হুঁশিয়ারি ডায়মন্ড হারবারের সাংসদের। তবে বাংলার বকেয়া ফিরে আনা হবেই, কেউ রুখতে পারবে না। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে বলেও হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো বলেন, ওরা বিজেপি সরকার বাংলার মানুষকে শাস্তি দিতে চাইছে। যেহেতু গত বিধানসভায় মানুষ ওদের ভোট দেয়নি, আগামী দিনে ফের বিজেপিকে বাংলার মানুষ জবাব দেবে বলে দাবি তার। আগামী দিনে ফের বিজেপিকে বাংলার মানুষ জবাব দেবে বলেও দাবি। তবে এই মন্তব্যকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, তৃণমূলের অনেক চুরির টাকা আছে, কয়লা, ডিএল লটারি থেকে শুরু করে অনেক টাকা রয়েছে। চার্টার্ড ফ্লাইট করে কেন নিয়ে যাওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। দিলীপ বসছেন মুরলীধর লেনেই চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপি। এর জন্য দলের কর্মী সমর্থকদের নিঃশব্দ বার্তা, আমি তোমাদেরই লোক। একই সঙ্গে বার্তা দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকেও, আমি কাউকেই পরোয়া করি না। আর তার অনর পদক্ষেপে এখন পাল্টা চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি।
তিনি দিলীপ ঘোষ। দলের পুরাতন রাজ্য কার্যালয় মুরলীধর সেন লেনের বাড়িতে বঙ্গ বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহার বসার জন্য দুটি আলাদা আলাদা ঘর ছিল। সেই দুটি ঘর ভেঙে দেওয়া হয়েছে। আর তার জেরে বঙ্গ বিজেপিতে গোষ্ঠীকোন্দল তুঙ্গে উঠেছে। দিলীপ ঘোষের মতো বঙ্গ বিজেপির সফলতম সভাপতি ও দলের প্রভাবশালী নেতাকে কার্যত প্রকাশ্যে অপমান ও কোণঠাসা করার জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে বলে দলের কর্মী সমর্থকরাই এখন দাবি করছেন। আর এই ঘটনার যে পদ্ম শিবিরকে রাজ্য রাজনীতিতে আরও দুর্বল করে দিচ্ছে সেটাও বলার অপেক্ষা রাখে না। বিতর্ক ধামাচাপা দিতে বঙ্গ বিজেপির কিছু নেতা চেষ্টা করেছিলেন দিলীপকে দলের নয়া রাজ্য কার্যালয়ে নিয়ে গিয়ে বসাতে, সেই অফিস আবার সল্টলেকে, কিন্তু দিলীপ যাননি। শুক্র বিকালে তিনি দলের পুরাতন রাজ্য কার্যালয়ে এসেই বসেন। তার ঘরখানিতে এখন পা রাখার জায়গাও নেই, তাই দিলীপ বসেছিলেন সেই ঘরের পাশে থাকা অন্য একটি ঘরে, যা আবার দলের বর্তমান রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তীর ঘর। সেই ঘরে পা রাখার আগেই দলের পুরাতন রাজ্য দপ্তরের সামনের রাস্তায় দাঁড়িয়ে নিজের অনুগামীদের ছাপ জানিয়ে দেন দিলীপ ঘোষ, আমি তো রাস্তায় বসে চা খাই, আমার বসার চিন্তা কি আছে। কার্যত সেই কথাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি রাস্তায় থাকা লোক, সাধারণ কর্মীদের নেতা। তার ঘর না থাকলেও রাস্তায় বসেই সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন। দিলীপের নিজেরও যুক্তি, সল্টলেকের পার্টি অফিসে গাড়ি ভাড়া করে সাধারণ কর্মীদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কিন্তু জেলার কর্মীরা সহজেই পুরনো রাজ্য দপ্তরে আসতে পারেন, তাই তিনি এখানেই বসবেন। তার এই গান্ধীবাদী মনোভাব এখন চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে দলেরই রাজ্য নেতৃত্বকে। সল্টলেকের সেক্টর 5-এ যা চকচকে নয়া পার্টি অফিসে না গিয়ে দিলীপ দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিয়েছেন নিঃশব্দে যে তার বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নেতৃত্ব যাই পদক্ষেপ করুক না কেন তাতে তিনি বিন্দুমাত্র বিচলিত হবেন না। তিনি রাস্তা দাঁড়িয়ে থেকে দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তার লড়াই চালিয়ে যাবেন। মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি, ভয়ঙ্কর অভিযোগে পদ্ম শিবিরকে তুলে ধরা রাহুলের প্রাক্তন এআইসিসি সভাপতি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শনিবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন এমপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে রাজ্য দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। রাহুল এদিন আরও বলেন, বিজেপি রাজ্যে বিভিন্ন কেলেঙ্কারির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। কৃষকদের দাবির প্রতি উদাসীন বিজেপি এমন অভিযোগ করে। কংগ্রেস নেতা এদিন বলেন, বিজেপির অপদার্থতার কারণে রাজ্যে 18,000 কৃষকের মৃত্যু হয়েছে। বিজেপির বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে ওয়ানারের সাংসদ বলেন, একদিকে কংগ্রেস গান্ধীজির আদর্শ নিয়ে চলে, অন্যদিকে বিজেপি আরএসএস এবং গডসে। একদিকে ঘৃণা ও হিংসা, অন্যদিকে কেবল ভালোবাসা, শ্রদ্ধা এবং ভ্রাতৃত্ববোধ। বিজেপি সারা দেশ জুড়ে ঘৃণার রাজনীতি করছে, কিন্তু এখন মধ্যপ্রদেশের যুবক ও কৃষকরা তাদের ঘৃণা করতে শুরু করেছে। মধ্যপ্রদেশ দেশের দুর্নীতির কেন্দ্রস্থল। সাংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণের উপর সদ্য প্রণীত আইন সম্পর্কে কথা বলতে গিয়ে গান্ধী বলেছেন যে তারা বিলটিকে সমর্থন করেছেন, কিন্তু শুধুমাত্র দুটি শর্ত অপসারণ করার জন্য যুক্তি দিয়েছেন। তিনি আরও বলেছেন যে তার দল মহিলা সংরক্ষণ বিলে উদ্ধৃত ও ওবিসি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। রাহুল গান্ধী বলেছেন যে 4টি কংগ্রেস শাসিত রাজ্যের 3 জন মুখ্যমন্ত্রী ওবিসি যোগ করেছেন যে বিজেপি ওবিসি বিরোধী। তিনি আরও বলেছিলেন যে রাজ্যে জনসংখ্যা কত তা কেউ বলতে পারে না, কারণ সেখানে কোনো জাতি সুমারি নেই। পাশাপাশি রাজ্য সরকার কৃষকদের ফসলের সঠিক দাম দিচ্ছে না। এ নিয়েও এদিন সুর চড়িয়েছে রাহুল।